করা হয়েছিল আর কি, এজেন্সির কোনো বাংলাদেশ এজেন্সি, হ্যাঁ বাংলাদেশে তো জিকেএস নিয়ে এজেন্সি কাজ করে না। আসসালামু আলাইকুম, আনিহাসেও 여러분। তো আজকে আমরা চলে আসছি একজন স্পেশাল গেস্টকে নিয়ে আমাদের সাথে। তো আমরা ইতিমধ্যেই জানি যে জিকেএসজি 2025-এর গাইডলাইন পাবলিশ হয়ে গেছে অলরেডি। তো সেটা নিয়ে আজকে আমরা একজন বাংলাদেশি জিকেএস স্কলারের সাথে কথা বলবো। তো শুরুতেই আমরা পরিচয়টা জেনে নিই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? হ্যালো, এই তো আছে মোটামুটি। তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। তো আপনার পরিচয়টা? আমি পুষ্পিতা, আমি এখন বর্তমানে সুনচান ন্যাশনাল ইউনিভার্সিটিতে হর্টিকালচারে মাস্টার্স করছি অ্যাজ জিকেএস স্কলার 2024। আপনি কোন ট্র্যাকে অ্যাপ্লাই করেছিলেন এবং এখনকার স্টুডেন্টদেরকে কোন ট্র্যাকে অ্যাপ্লাই করলে বেটার বলে মনে করছেন? আমি আসলে ইউনিভার্সিটি ট্র্যাকে অ্যাপ্লাই করেছিলাম। তো আমি সবাই জানি যে দুইটা ট্র্যাক, একটা হচ্ছে এমবাসি ট্র্যাক এবং ইউনিভার্সিটি ট্র্যাক। তো ইউনিভার্সিটি ট্র্যাকে অ্যাপ্লাই করলে হচ্ছে আমি যে কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু এমবাসি ট্র্যাকে অ্যাপ্লাই করলে আমার সুবিধা হচ্ছে আমি 3টা ইউনিভার্সিটিতে আমার ডকুমেন্টস পাঠাইতে পারবো। কিন্তু সেক্ষেত্রে আবার অসুবিধা হচ্ছে আমার কিছু ইন্টারভিউ ফেস করা লাগতে পারে, অথবা ইউনিভার্সিটি ট্র্যাকে যেমন সিট সংখ্যা বেশি, কোটা বেশি, বাংলাদেশে এমবাসি ট্র্যাকে একটু কম্পিটিশন বেশি, সিট কম। আর এমবাসিতে আমি যখন এমবাসি ট্র্যাকে ছিলাম তখন আমি দেখছি যে এমবাসিতে যারা অ্যাপ্লাই করে তারা অনেক আপার লেভেলে হয়, মানে হাই প্রোফাইল দরকার হয়। কারণ দেখা যায় যে যারা এমবাসি ট্র্যাকে টিকে তারা ওই আইভি লিগের প্রোফাইল নিয়ে চলে আসে, তো অনেক অনেক কম্পিটিশন। তো এই জন্য আমার মনে হয় যে ইউনিভার্সিটি ট্র্যাকটা একটু সেফ, যাদের একটু রেজাল্ট নিয়ে একটু ডাউট আছে বা অন্যান্য প্রোফাইল সম্পর্কে যদি একটু ডাউট থেকে থাকে, তবে আমি মনে করি যে ইউনিভার্সিটি ট্র্যাক বেস্ট অপশন। তো ইউনিভার্সিটি ট্র্যাকে করতে হলে কি কি ডকুমেন্টস সাবমিট করতে হয়, বা প্রফেসরদেরকে মেইল করা লাগে নাকি? আমরা যেরকম জানি যে মাস্টার্সদের অনেককে হচ্ছে গিয়ে ইউনিভার্সিটির প্রফেসরদেরকে কন্ট্যাক্ট করা লাগতে পারে, তো ওই ব্যাপারে যদি কিছু। জিকেএস অ্যাপ্লাই করতে গেলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে কাজটা আর কি করা দরকার সেটা হচ্ছে ইউনিভার্সিটি প্রফেসরদের সাথে যোগাযোগ করা। তো যদি ইউনিভার্সিটি ট্র্যাকে অ্যাপ্লাই করতে চায় তো অবশ্যই সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটিতে প্রফেসরদেরকে মেইল করতে হবে। প্লাস প্রত্যেক ইউনিভার্সিটিতেই তাদের ওয়েবসাইট যে পেজটা থাকে, তো সেখানেই আর কি প্রফেসরদের ডিটেলস প্লাস তাদের মেইল অ্যাড্রেস সবই দেওয়া থাকে, এবং তাদের যে ফিল্ডে আর কি তারা রিসার্চ করছে এখন বর্তমানে, তো সেই সম্পর্কেও ডিটেলস দেওয়া থাকে। এবং ফার্দার যদি জানার ইনফরমেশন থাকে তো প্রফেসরদেরকে ইন্ডিভিজুয়ালি নক দেওয়া সম্ভব। তো যে প্রফেসর, আমি এই সম্পর্কে আরও জানতে চাই, আপনার রিসার্চ ওয়ার্ক সম্পর্কে আরও জানতে চাই, বা আমি ইন্টারেস্টেড আপনার ল্যাবে কাজ করার জন্য। তো এর পরবর্তীতে যদি তার কোনো ভ্যাকেন্সি থাকে বা সে যদি আপনার প্রোফাইল দেখে ইভ্যালুয়েট করার পরে মনে করে যে না আমি তাকে অ্যাকসেপ্ট করতে পারবো, তো সেক্ষেত্রে সে তখন কনফার্মেশন লেটারটা পাঠায়। আর আরেকটা জিনিস যে ইউনিভার্সিটি প্রফেসররা, মানে এখানকার বেশিরভাগ প্রফেসরই কোরিয়ান, তো হয় যে ইংলিশের পাশাপাশি কোরিয়ানে মেইল করলেও হয়তো বা ব্যাপারটা একটু ইজি হবে কমিউনিকেশন। হ্যাঁ, তো সেক্ষেত্রে সে একটা অ্যাকসেপ্টেন্স লেটার প্রোভাইড করে, তো সেটা খুবই গুরুত্বপূর্ণ জিকেএস এর জন্য। এটা ভ্যারি করে আসলে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, কোনো ইউনিভার্সিটিতে নাও লাগতে পারে অ্যাকসেপ্টেন্স লেটার। এবার অনেকেই হয়তো বা বাংলাদেশ থেকে আবার অ্যাপ্লাই করবে, তো তাদের আপনার প্রোফাইল যখন আপনি রেডি করেছিলেন তখন আপনার ফাইল প্রসেসিং কিভাবে করেছিলেন? কোনো গাইডলাইন্স? ডকুমেন্টস রেডি করতে বেশ সময় লেগে গিয়েছিল, কারণ বেশ কয়েকটা কাগজপত্র রেডি করা লাগতো। অনার্সের সার্টিফিকেটস প্লাস ট্রান্সক্রিপ্ট, এগুলো অ্যাটেস্টেশন করেছিলাম আমার ইউনিভার্সিটি থেকে। দেন আমার বার্থ সার্টিফিকেট প্লাস অন্যান্য আদার্স ডকুমেন্টস যেগুলো দরকার সেগুলো হচ্ছে পরবর্তী যে মন্ত্রণালয়গুলো, যেমন শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, এগুলো থেকে অ্যাটেস্টেশনের পরবর্তী ধাপে এম্বাসি থেকে কনসুলার কনফার্মেশন নেওয়া লাগছে। প্রুফ অফ সিটিজেনশিপ এবং প্যারেন্টসের যেই পেপারস জমা দেওয়া লাগে, ওই ক্ষেত্রে আপনারা কি করেছিলেন? আমার ক্ষেত্রে প্যারেন্টস প্রুফ অফ সিটিজেনশিপ হিসেবে মা বাবার
বার্থ সার্টিফিকেট যেটা সেটা আর কি সাবমিট করেছিলাম। কিন্তু অনেকে এনআইডি করে, কিন্তু এনআইডি করতে গেলে যে কোনো ডকুমেন্ট, সেটা বার্থ সার্টিফিকেট হোক বা এনআইডি, যদি বাংলাতে থাকে তো অবশ্যই সেটা ট্রান্সলেট করে দেন হচ্ছে ইংলিশ ট্রান্সলেট করতে হয়। ইয়েস, দেন সেটাকে অ্যাটেস্টেশন করানোর পরে আর কি জমা দিতে হবে। রিকমেন্ডেশন লেটার নিয়ে অনেকের জিজ্ঞাসা থাকে যে রিকমেন্ডেশন লেটার কিভাবে দিবে, বা ওই যে রিকমেন্ডেশন লেটার যে কোন খামে দিবে, কিভাবে সেটা সিল করবে, সেটা নিয়ে অনেকের জিজ্ঞাসা থাকে। তো এটা নিয়ে একটু বিস্তারিত বলুন। রিকমেন্ডেশন লেটার ফার্স্ট হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্মটা থাকে, তো ফর্ম্যাটটা দেওয়া থাকে। সো সেই ফর্ম্যাট অনুযায়ী যার ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি থেকে, তার প্রফেসর হোক বা ডিপার্টমেন্ট হেড, ডিপার্টমেন্ট চেয়ারম্যান, তাদের কাছ থেকে সে ফার্স্টে আর কি সেটা নিবে। প্লাস সেই ফর্ম্যাট অনুযায়ী লেখার পরে ফার্স্টে হচ্ছে যে রিকমেন্ডেশন লেটারের উপরে তার সিগনেচার থাকতে হবে, প্লাস তারিখ দেওয়া, ডেট ভেরি ইম্পর্টেন্ট। সো এইভাবে আর কি একটা খামে রিকমেন্ডেশন লেটারটা যে প্রফেসর দিবে, খামের ভিতরে অবশ্যই খাম সিল করার পরে সিলের এখানেও তার সিগনেচার থাকতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এটা যদি সিগনেচার প্লাস ডেট না থাকে তাহলে কিন্তু এটা ভ্যালিড হয় না। এসওপি নিয়ে আপনার এসওপি বলতে ওইভাবে আলাদাভাবে দেওয়া লাগে না, ওই অ্যাপ্লিকেশন ফর্মের ভিতরেই হচ্ছে তোমার পার্সোনাল স্টেটমেন্ট প্লাস স্টাডি প্ল্যান মেনশন করা লাগে। তো সেক্ষেত্রে তোমার কোরিয়া আসার পরে পরবর্তী যে প্ল্যান আর কি, তোমার সাবজেক্ট রিলেটেড, তোমার অ্যাম্বিশন, তুমি কী নিয়ে কাজ করতে চাও, সেক্ষেত্রে ডিটেলস বলা থাকলে ভালো হয়। সেখানে অবশ্যই পেজ লিমিট দেওয়া থাকে যে এই কয় পেজের ভিতরে কমপ্লিট। আবার ফন্টের একটা নির্দিষ্ট পরিমাপ থাকে, এরকম কিছু একটা থাকে যে ওইটা দিয়ে লিখতে হয়, মানে ওখানে মেনশন করা থাকে। ইয়েস, সিঙ্গেল স্পেস ব্যবহার করতে হবে, প্লাস পেজ লিমিট থাকবে যে 3 পেজের ভিতরে বা 4 পেজের ভিতরে কমপ্লিট করতে হবে। এগুলো গাইডলাইনে ক্লিয়ার করে দেওয়া থাকে। আপু ডকুমেন্টস প্রসেসিংয়ে অনেক আমাদের যে রিকোয়ারমেন্টস থাকে, তো ওইখানে ডকুমেন্টস অনেক ইম্পর্টেন্ট জিকেএসের জন্য। তো ওইখানে আপনার শিখে যে অনেক ইউনিভার্সিটিতে থাকে যে এক্সট্রা কিছু ডকুমেন্টস চায়, ওই রকম কি আপনার সুনচা ন্যাশনাল ইউনিভার্সিটি কিছু ডকুমেন্টস আচ্ছা হয়েছে? সুনচা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমাদের রিকোয়ারমেন্ট ছিল যে অবশ্যই আমি যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করছি, তো সেই ডিপার্টমেন্টের প্রফেসরের অ্যাকসেপ্টেন্স লেটার আমার শো করতে হবে। তো সেক্ষেত্রে প্রফেসরকে মেইল করার পরে যদি আমার ল্যাবে ভ্যাকেন্সি থাকে, তো সেক্ষেত্রে প্রফেসর যদি আমাকে নিতে রাজি হয়, তো সে একটা অ্যাকসেপ্টেন্স লেটার আমাকে পাঠাবে। তো সেই লেটারটাও আমার যখন আমি ডকুমেন্ট পাঠাবো তার সাথে আমার সেটাও অ্যাটাচ করতে হয়। কিন্তু এটা সবসময় সব ইউনিভার্সিটিতে হয়তো বা চায় না, এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটি বেসে। যেরকম অনেক সময় এই যে সুনচা ন্যাশনাল যেরকম এই অ্যাকসেপ্টেন্স লেটারটা চেয়েছে, অনেক ইউনিভার্সিটি কিছু চায় না, তো তখন আর কি নর্মাল যে জিকেএসের যে গাইডলাইন ওইটার অনুযায়ী পাঠালে হয়ে যায়। কনসুলার যেই পদ্ধতিটা ওইটা অনেক চেঞ্জ হয়ে গেছে। ফার্স্টে যেটা আমরা বোর্ডে যে করতাম, তারপর হচ্ছে গিয়ে এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রিতে যাওয়া লাগতো, এখন সেটা যাওয়া লাগে না, এখন এটা পুরোটাই অনলাইন হয়ে গেছে এবং এটা চলতেছে গত নভেম্বর থেকে খুব সম্ভবত শুরু হয়েছে। তো ওইটা খুব ইজি প্রসেস, যা দেখলাম যে যারা ঢাকার বাইরে তাদের জন্য অনেক ইজি হয়েছে। এম্বাসিতে যে কনসুলার কনফার্মেশনের জন্য যেটা লাগে সেটাও এখন অনলাইনে ডেট নেওয়া লাগে না, ওইটাও এখন এম্বাসিতেও যেই ইটা লাগতেছে কনসুলার কনফার্মেশন, ওইটাও অনলাইনে এখন আর রিজার্ভেশন হচ্ছে না, ওইটা ডিরেক্ট যে করতে হইতেছে। ওইটা দিনেরটা দিনই মানে যেদিন আপনি যাবেন সেদিনই পেমেন্ট করে সেদিনই আপনি জমা দিয়ে আসতে পারবেন। ওইটা ইজি হয়েছে আমার যা মনে হয়, এজেন্সির ঝামেলাগুলো শেষ হয়েছে। এমনিতেও যদি আমার ক্ষেত্রে আমি যেটা করেছিলাম যে নিজেই করা হয়েছিল আর কি, এজেন্সির কোনো বাংলাদেশে এজেন্সি, বাংলাদেশে তো জিকেএস নিয়ে এজেন্সি কাজ করে না, কিন্তু অবশ্যই দৌড়াদৌড়ি একটু ছিল, এই কারণে অনেক এখন অনলাইন করে আসলে সুবিধা হয়েছে। এটাই যেতে হয় না, কারণ ঢাকার বাইরে যারা থাকে তাদের তো রেগুলার এসে যাওয়া যাতায়াত এটা কষ্ট হয়ে যায়। অনেকে জিজ্ঞেস করে যে কি টাইপের ইসিএ থাকলে ভালো হয়, বা আমি আজকে এটা করেছি এগুলো মেনশন করবো কিনা, তো ওই ক্ষেত্রে ইসিএর ব্যাপারটা একটু বলবেন। ইসিএ আসলে যদি তার ফিল্ড রিলেটেড অবশ্যই রিলিভেন্ট ইসিএ আমার সাবমিট করতে হবে, কিন্তু অ্যাডিশনাল যদি কিছু থাকে, যেমন কিছু যদি ভলেন্টারি ওয়ার্ক থাকে, তো সেক্ষেত্রে সেটা অ্যাপ্লাই, যেমন কোনো ইন্টার্নশিপ যদি থাকে
বা অথবা কোনো যদি কনফারেন্স অথবা কোথাও প্রেজেন্টেশনের এক্সপিরিয়েন্স থাকে, তো সেই রিলেটেড কোনো সার্টিফিকেট যদি পেয়ে থাকে এগুলো সাবমিট করলে ভালো হয়। যেহেতু এটা মাস্টার্সের, তাহলে ওরা কি স্কুলের বা কলেজের যেসব অ্যাচিভমেন্টস বা যেসব স্টোরি ওগুলোও কি অ্যাড করা উচিত নাকি? হ্যাঁ, সেগুলো পার্সোনাল স্টেটমেন্টে যদি কোনো সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট থাকে অবশ্যই এইটাই সিগনিফিকেন্ট কিছু থাকলে এটা অবশ্যই মেনশন করা উচিত, যেটা তার যে সাবজেক্টে সে অ্যাপ্লাই করছে সেটা রিলেভেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট যে রিলেভেন্ট জিনিস থাকতে হয়। অনেকে ইসিএ নিয়েও জিজ্ঞেস করে যে আমার এই ইসিএ আছে, আমি কি এটা অ্যাপ্লাই করতে পারবো কিনা, বা কিরকম টাইপের ইসিএ থাকলে অ্যাপ্লাই করলে হয়। আমার মনে হয় যে ইসিএ গুলা হচ্ছে গিয়ে যে সাবজেক্ট রিলেটেড হলে ওরা বেশি প্রায়োরিটাইজ করে। আমার অনেকগুলো ইসিএ দরকার নাই, যদি আমার যেই সাবজেক্ট আমি অ্যাপ্লাই করতেছি সেই সাবজেক্ট ওয়াইজ যদি কিছু থাকে তাহলে সেটাতেই আমার মনে হয় সব সার্টিফিকেটই আমার মনে হয় অ্যাটাচ করে দেওয়া উচিত। রিস্ক নেওয়ার কি দরকার? হ্যাঁ, বা কিছু ভলান্টারি ওয়ার্ক যদি থাকে, ভালো ভালো কোনো ভলান্টারি ওয়ার্ক কোনো ভালো অর্গানাইজেশনের সাথে, তাহলে সেগুলো অবশ্যই দেওয়া উচিত। মেজর চুজ করার সময় কি সব ক্রাইটেরিয়া দেখে চুজ করলে বেটার হয়? ইউনিভার্সিটি চুজের ক্ষেত্রে আমি বলবো